হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য পারিবারিক সম্পর্কের খুব সুন্দর একটা গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটা হচ্ছে থাইল্যান্ডের একটা ছোট পরিবারের। এই বৃদ্ধ মহিলাটার নাম মেংজু। তার ছেলে মেয়ে 3 জন। প্রথম জনের নাম কিয়াং। তার আর্থিক অবস্থা বেশ ভালো। স্ত্রী এবং মেয়েকে নিয়ে সে এক উন্নত রেসিডেন্সিয়াল এলাকায় থাকে। মিংজু এর আরেক ছেলের নাম সোয়ে। বেচারা বিভিন্ন ব্যবসায় লজ খেয়ে দেনা পাওনায় জর্জরিত। এখন ছোটখাটো কাজ করে বেড়ায়। মিংজুর মেজ মেয়ের নাম জিয়া। তার স্বামী বেঁচে নেই। সে কাজ করে এক সুপার শপে। তার একমাত্র ছেলের নাম এম। চায়না থেকে বাংলাদেশে একের পর এক পণ্য আমদানি করছি আমরা। আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। যোগাযোগ করুন চায়না বাংলা লজিস্টিক্স। যে এখনো বেকার, সারাদিন শুধু মোবাইল ফোন এবং কম্পিউটারে গেম খেলে কাটায়। তবে তারা কেউই মিংজুর সাথে থাকে না। কর্মব্যস্ততার কারণে অনেক আগেই সবাই আলাদা হয়ে গিয়েছে। তাই বৃদ্ধ মিংজু একাই থাকে তার পুরনো সেই বাড়িতে। তারা আলাদা থাকলেও সপ্তাহের ছুটির দিন সবাই চলে আসে মিংজুকে দেখতে। বছরের এক নির্দিষ্ট দিনে সবাই আসে সেই সেমিটারি ভিজিট করতে, যেখানে শায়িত আছে তাদের বাবা দাদা সহ পরিবারের অনেকে। এখানে ফুল এবং আতশবাজি দিয়ে মৃত ব্যক্তিদের শ্রদ্ধা এবং স্মরণ করা হবে। মেংজু জানায় মৃত্যুর পরে সে এমন এক সুন্দর মনোরম জায়গায় সমাধিত হতে চায়। চায়না থেকে বাংলাদেশে একের পর এক পণ্য আমদানি করছি আমরা। আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। যোগাযোগ করুন চায়না বাংলা লজিস্টিক্স। কিন্তু সোয়ে বলে এই জায়গাগুলো খুব দামি। একজনের সমাধি স্থানের মূল্য প্রায় 10 লক্ষ বা 1 মিলিয়ন। তাই তুমি যদি কিছু টাকা দাও তাহলে আমি একটা নতুন বিজনেস শুরু করব, আর সেই লাভের টাকা দিয়ে এখানে একটি তোমার জন্য সমাধি স্থান কিনে দিব। এই শুনে তার মা বলে, এ পর্যন্ত কয়েক লাখ টাকা নিয়েছিস, আগে সেগুলো ফেরত দে। এই বলে সে তার নাতি এমকে ডাকে তাদের কাজে সাহায্য করতে। তবে হেডফোন লাগিয়ে খেলার কারণে সে তার ডাক শুনতে পায় না। এরপর সে এসে উল্টাপাল্টা কাজ শুরু করে। তার নানু বলে, এখনো ঠিকভাবে এই কাজটা শিখলে না, সব সময় শুধু গেম নিয়ে পড়ে থাকো। উত্তরে এম বলে, অন্তত আমি এসেছি। কিয়াং আঙ্কেলের ফ্যামিলির দিকে তাকাও, তার স্ত্রী এবং মেয়ে কখনোই এখানে আসে না। কিয়াং তার স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিল। সে তার মাকে দেখায় তার মেয়ে খুব অসুস্থ, এই জন্য তার স্ত্রী আসতে পারেনি। তার মা জানায় এই একই অজুহাত সে আর বিশ্বাস করে না। এরপর সে এমকে বলে সমাধির চারপাশে ফুলগুলো ছড়িয়ে দিতে। সে এই কাজটাও ঠিকভাবে করছিল না। এতে তার নানু রেগে যায়, বলে যখন ভালোবাসার কেউ মারা যাবে তখন বুঝতে পারবে। এই বলে সে ফুলগুলো ছড়িয়ে দিতে থাকে। আর এম আবারও গেমিং শুরু করে দেয়। বিশেষ সেই রৌদ্র উজ্জ্বল দিনে অনেকেই এসেছিল নিজ পরিবারকে স্মরণ করতে। আর এদিকে ফুল ছড়ানোর সময় সে অজ্ঞান হয়ে যায়। তাকে হসপিটাল নিয়ে আসা হয়। দেখা যায় এম, কিয়াং এবং সোয়ে তারা 3 জনই বিভিন্ন অজুহাত দেখিয়ে চলে যায়। চায়না থেকে বাংলাদেশে একের পর এক পণ্য আমদানি করছি আমরা। আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। যোগাযোগ করুন চায়না বাংলা লজিস্টিক্স। এরপর রাতেবেলা এম তার গেমিং চ্যানেলে লাইভ স্ট্রিম করছিল। তখন তার মা বাড়ি ফিরে আসে আর বলে, এই 3-4 ভিউয়ার্স দিয়ে তোমার লাইফ চেঞ্জ হবে না। সে আরও বলে, মায়ের লিভার ক্যান্সার ধরা পড়েছে, সে হয়তো আর বছরখানিক বাঁচবে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে ক্যান্সারের বিষয়টা জানাবো না। জানালে প্রচণ্ড ভেঙে পড়বে, তাই কয়েকদিন পর পর তাকে দেখতে যাব, আর তোমাকেও যেতে হবে। এম বলে, আমার সময় অনেক মূল্যবান, আমাকে নিতে হলে মোটা অঙ্কের পেমেন্ট করতে হবে। তখন তার কাজিন বা চাচাতো বোন মুই টেক্সট করে জানায় তার দাদার রুমের টিভিটার আবারও সফটওয়্যার প্রবলেম হয়েছে, তাই এম যেন আগামীকাল সকালে চলে আসে। তার কথা মতো পরদিন সকালবেলা এম চলে যায় তার দাদার বাড়িতে এবং টিভির প্রবলেম সলভ করে দেয়। লক্ষ্য করে মুই তার দাদার ডাইপার চেঞ্জ করা থেকে শুরু করে সব কাজ নিজে হাতে করছে। এম বলে, তোমার এই ঋণ দাদা কখনোই শোধ করতে পারবে না।
মুই বলে আমার মনে হচ্ছে করবে। কিছুদিন পর তার দাদা মারা যায়। শেষকৃত অনুষ্ঠানের পর এমকে 50,000 টাকা মূল্যের কিছু সিলভার কয়েন বুঝিয়ে দেওয়া হয়, যেটা তার দাদা তার জন্য রেখে গিয়েছিল। মহিলাটি আরও জানায় তার দাদা সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ নিজ বাড়িটি লিখে দিয়েছে মুইকে। এই শুনে এম এর মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর দিন ভোরবেলা সে চলে আসে তার নানুর বাড়িতে। বাড়িটির ছবি তুলে অনলাইনে টেক্সট করে দেয় বিক্রির জন্য। অর্থাৎ মুইয়ের টেকনিক ফলো করে সে তার নানুর বাড়িটা হাতিয়ে নিতে চায়। তার নানু বলে, কিছুক্ষণ আগে কিয়াং এবং সোয়ে এসেছিল, আর এখন তুমি এসেছো। তারা সপ্তাহে একদিন আসতেই বিভিন্ন অজুহাত দেখাতো। চায়না থেকে বাংলাদেশে একের পর এক পণ্য আমদানি করছি আমরা। আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। যোগাযোগ করুন চায়না বাংলা লজিস্টিক্স। এখন তারা প্রতিদিন আসছে। এম জানায় সে তার নানুকে খুব মিস করছিল, তাই দেখতে চলে এসেছে, আর সাথে এনেছে ঝাল গরুর মাংস। কিন্তু মেংজু বলে সে অনেক বছর আগে তার গুনিং দেবতাকে প্রমিস করেছে যে গরুর মাংস আর খাবে না, তবে সে আজকে খেতে চায় ফিশ ফ্রাই। এই শুনে সে জলদি চলে আসে তার নানুর পছন্দের দোকানে। তবে কাস্টমারের বিশাল লাইন দেখে সে পাশের দোকান থেকে নিয়ে যায়, যা ছিল বাসি আর একদম ঠান্ডা। মিংজু জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি কিভাবে ফিরলে? গত 40 বছর ধরে আমি তাদের কাস্টমার। কমপক্ষে 10-12 জনের সিরিয়াল লেগেই থাকে সেই দোকানে, আর এটা দেখেই মনে হচ্ছে তুমি অন্য দোকান থেকে এনেছো। এম আবারও বাজারে চলে আসে। এবার প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তার নানুর পছন্দের ফিশ ফ্রাই নিয়ে যায়। কিন্তু বাড়ি ফিরলে তার নানু জানায়, তুমি আসতে লেট করে ফেলেছো, তাই আমি ওই ঠান্ডা বাসি মাছগুলোই খেয়ে নিয়েছি। আর এখন বিরক্ত করবে না, গুনিং দেবতার পুজোর জন্য চা বানাতে হবে। এই শুনে এম দ্রুত চা বানিয়ে তার নানুর মন্দিরে রাখে। মিনজু জিজ্ঞেস করে, এত দ্রুত কিভাবে বানালে? এম বলে, ওভেন দিয়ে বানিয়েছি। এই শুনে মিংজু রেগে যায় আর বলে, পুজোর চা চুলোতে রান্না করতে হয়। এম বলে, ওভেন দিয়ে চা বানালে খুব কম সহজে হয়ে যায়, আর এতে তোমার দেবতার প্রবলেম কোথায়? এই শুনে তার নানু তাকে বের করে দেয়। এম বলে, কাল সকালে এসে তোমার দেবতার জন্য চুলোতে চা বানাবো। মিংজু বলে, তোমাকে বছরে একবারও দেখা যায় না, তাই কালকেও এসে আমাকে বিরক্ত করবে না। এরপর বিকেলবেলা সে চলে আসে মুইয়ের সাথে দেখা করতে। জানতে পারে মুই তার দাদার বাড়িটা ভালো মূল্যে বিক্রি করে দিয়েছে, আর সে এখন থাকে একটা 5 স্টার হোটেলে। এম হোটেলে চলে আসে আর তাকে সব কিছু বুঝে বলে যে সেও তার টেকনিক ব্যবহার করে তার নানুর বাড়িটা লিখে নিতে চায়। আসলে তারা দুজন কাজিন হলেও তারা ছিল ভালো বন্ধু, তাই মুই তার আইডিয়া তার সাথে শেয়ার করে। সে বলে, তোমাকে সবচেয়ে মূল্যবান জিনিসটা দিতে হবে, এটা হচ্ছে সময়। সব সময় তার সাথেই থাকতে হবে, তার দেখাশোনা করতে হবে, তবেই তার পছন্দের লিস্টের 1 নম্বরে জায়গা পাবে। এরপর দিন সকালবেলা সে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে এবং সোজা চলে আসে মেংজুর বাড়িতে। তবে মেংজু তাকে চলে যেতে বলে আর জিজ্ঞেস করে, হঠাৎ করে কেন সবাই এত বেশি ভালোবাসা দেখাচ্ছ? যদি এর সঠিক উত্তর দাও তাহলে তোমাকে থাকতে দিব। তাই এম বাধ্য হয়ে বলে দেয় যে তোমার ক্যান্সার ধরা পড়েছে, ডক্টর বলেছে সর্বোচ্চ 1 বছর বেঁচে থাকবে। তবে তুমি ভেঙে পড়ো না, তোমার মনে আছে আমাদের পাশের ফ্ল্যাটের এক লোকের ক্যান্সার ধরা পড়েছিল? ডক্টর বলেছিল সে হয়তো 6 মাস বাঁচবে। তো 10 বছর পার হয়ে গেল, এখনো লোকটা দিব্যি চলাফেরা করছে। তাই আমি এখন থেকে তোমার দেখাশোনা করতে চাই, এজন্য চলে এসেছি। তার নানু তাকে থাকার অনুমতি দেয়। চায়না থেকে বাংলাদেশে একের পর এক পণ্য আমদানি করছি আমরা। আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। যোগাযোগ করুন চায়না বাংলা লজিস্টিক্স। সে প্রচণ্ড খুশি হয়ে যায় আর বলে, আগামীকাল থেকে তোমার সাথে কাজে বের হব। মিংজু বলে, তাহলে তোমাকে সকাল 5টায় উঠতে হবে, তাই নিচতলায় বিছানা করে শুয়ে পড়ো। তারপর দিন ঠিক সকাল 5টায় ফোনের অ্যালার্মে তার ঘুম ভাঙে। তার নানুর বাসার পাশেই এক ট্রেন স্টেশনের রাস্তার ধারে তার নানুর একটা ছোট্ট খাবারের দোকান ছিল। সেই দোকানে বিক্রি করা হয় কঞ্জি নামক এক ধরনের খাবার, যেটা হচ্ছে চাল দিয়ে তৈরি এক ধরনের স্যুপ। তার নানু বহু বছর আগ থেকে এই খাবারটা বিক্রি করে আসছে। কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত খাবার বিক্রি হয়ে যায়। এরপর বাড়ি ফেরার পথে তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে।
তাকে বলে, তোমার মতো আমারও ক্যান্সার ধরা পড়েছে। তার বন্ধু বলে, তোমার ভাগ্যটা খুব ভালো, কারণ তোমার দেখাশোনা করার জন্য একটা নাতি আছে, আমার তো তাও নেই। এরপর সে চলে আসে ব্যাংকে কিছু টাকা ডিপোজিট করবে, কিন্তু এমকে ভিতরে আসতে মানা করে। এম বলে, সম্পর্কে আমি তোমার নাতি হই, কোনো ছিনতাইকারী নই। এরপর দিন জিয়া আসে তার মায়ের সাথে দেখা করতে। সে দেখে তার মা ফ্রিজের ভেতরে পুরনো বাসি খাবার রেখে দিয়েছে। সে বলে, এসব বাসি খাবার খায় বলেই ওনার গ্যাস্ট্রিকের এত প্রবলেম। লক্ষ্য করে তার নানু নতুন ড্রেস পরে পরিপাটি হয়ে আছে, তবে নিচের বোতামটা খোলা দেখে সেটা আটকাতে যাবে, কিন্তু সে তাকে বাধা দিয়ে বলে, এটা খোলা থাকলে তার কাছে খুব রিল্যাক্স ফিল হয়। এম বলে, এটা হচ্ছে আজকালকার মেয়েদের স্টাইল, মনে হয় তুমি বুড়ো বয়সে মডেল হতে চাও। এরপর তার জুতোগুলো দেখে বলে, এগুলো আঙ্কেল কিয়াংয়ের মেয়ের জুতো না? তুমি কোথায় পেলে? এই জুতোর চেয়ে তোমার পা অনেক বড়। তার এত প্রশ্ন শুনে মিংজু বিরক্ত হয়ে যায়। এম লক্ষ্য করে সে বাইরের দিকে তাকিয়ে উঁকি ঝুঁকি দিচ্ছে। এম আবারও জিজ্ঞেস করে যে নতুন ড্রেস আপ করে কার জন্য অপেক্ষা করছো? তখন তার মা এসে বলে, আজকে রবিবার। চায়না থেকে বাংলাদেশে একের পর এক পণ্য আমদানি করছি আমরা। আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। যোগাযোগ করুন চায়না বাংলা লজিস্টিক্স। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন। আমরা প্রমিস করেছিলাম প্রতি রবিবারে আসবো মায়ের সাথে দেখা করতে, তবে মাঝে মধ্যেই অনেকে আসতে মিস করে। এই জন্যই সে পরিপাটি হয়ে সবার জন্য অপেক্ষা করছে, আর একমাত্র তুমি যে বড় হওয়ার পর কখনোই আসনি তোমার নানুকে দেখতে। এরপর কিয়াং, তার স্ত্রী, তার মেয়ে রেইনবো ও সোয়ে চলে আসে। খাওয়া দাওয়া শেষে মিংজু সবাইকে নিয়ে কাঠ খেলতে চায়, কিন্তু কিয়াং বলে তাতে জরুরি কাজ আছে, আর সোয়েও যাবে তাদের সাথে এবং জিজ্ঞেস করে তার মায়ের পেটের ব্যথাটা কমেছে কিনা। মেংজু জানায় এম তাকে ক্যান্সারের বিষয়টা বলে দিয়েছে। এতে সবাই এমের উপর রেগে যায়। এম বলে তার নিজের শরীর সম্পর্কে জানার অধিকার আছে, তাই তাকে সত্যটা জানানো উচিত। এই শুনে ইয়ং বলে সে তার মাকে সবচেয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে। জিয়া বলে সে মায়ের কাছে থেকে সেবা যত্ন করবে, আর সোয়ে জানায় তার মায়ের বাথরুমের পাইপ লাগিয়ে দেবে। এরপর দিন সুপার শপের কাজ রেখে জিয়া চলে আসে তার মাকে এক্সারসাইজ করাতে। এম তার নানুকে বলে দেয় যে তার মা কাজ ফেলে এখানে এসেছে। এই শুনে মেংজু বলে কেউ যেন কাজ ফেলে তার কাছে না আসে। তাই পরদিন ভোরবেলা এম তার নানুকে নিয়ে বেরিয়ে পড়ে কেমোথেরাপি দেওয়ার জন্য। তাকে সাহায্য করতে মুই এসেছিল। তারা হসপিটালে চলে আসে। দেখা যায় তাদের আগেই বহু মানুষ লাইনের চিহ্ন হিসেবে জুতো অথবা ব্যাগ রেখেছে। সেই লাইনের শেষ খুঁজতে গিয়ে পুরো হসপিটাল ঘুরে ফেলে। লাইনের শেষে জুতো রেখে তাদের সিরিয়াল মেনটেন করে। এরপর কেমোথেরাপির সময় মুই তাকে শিখিয়ে দেয় যে এর পরের বার তার পাশে গিয়ে বসবে। তারপর বাড়ি ফিরলে মেংজু তাকে টাকাগুলো বক্সে রেখে আসতে বলে। এম তাকে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করে এবং মেংজু তাকে উপরতলা রুমে ঢুকতে দেয়। আমরা জানতে পারি এম ছোটবেলায় এই বাড়িতেই থাকতো, এমনকি মেংজু তাকে স্কুলে নিয়ে যেত। এরপর রাতেবেলা হঠাৎ করে এমের ঘুম ভেঙে যায়। তার নানু নিচতলায় এসে তার বিছানার পাশে দাঁড়িয়েছিল। সে জানায় স্বপ্নে তার বাবা মাকে দেখেছে। তার বাবা মা বলছে তারা মেংজুকে নিতে আসবে। এম বলে এটা একটা দুঃস্বপ্ন, আর তোমাকে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে না, তুমি এখানেই ঘুমিয়ে পড়ো। তখন মেংজু তাকে ধন্যবাদ জানায় তার পাশে থাকার জন্য। এরপর থেকে এম তার সাথে ছায়ার মতো লেগে থাকে। তাকে দোকানের কাজে সিঁড়ি দিয়ে উঠতে এবং চুলোতে গরম পানি করে গা মুছে দিতে সাহায্য করে। এরপর এম তার নানুর টাকার বক্সের পাশে একটা সিসি ক্যামেরা লাগিয়ে দেয়, যার সাহায্যে মোবাইল ফোন দিয়েই পুরো ঘরের নজর রাখা যাবে। এরপর তার আঙ্কেল সই এসে বাথরুমের পাইপ লাগিয়ে দেয়। যাওয়ার সময় মেংজুর গাছের একটা ডালিম নিতে চায়। মেংজু তাকে মানা করে, বলে গুরুজনরা বলতো ঘরের সামনে ডালিম গাছ লাগালে পরিবারের লোকজন সুস্থ ও সচ্ছল থাকে। সবার উচিত একটা করে ডালিম গাছ লাগানো, আর এই ডালিমগুলো আমার পছন্দের মানুষকে খাওয়াবো, তোমাকে নয়। এরপর সই ঘরে ঢুকে খাবার খুঁজতে থাকে। এমকে দেখে সই বলে, তোর উচিত পড়াশোনা করা, এখানে পড়ে থাকলে কোনো লাভ হবে না। সে আরো বলে তার মা তার বড় ছেলে কিয়াংকে সবচেয়ে বেশি ভালোবাসে। চায়না থেকে বাংলাদেশে একের পর এক পণ্য আমদানি করছি আমরা। আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স।
যোগাযোগ করুন চায়না বাংলা লজিস্টিক্স। স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য তাকে অনেক টাকা ধার দিয়েছে। এরপর সে কিছু টাকা চেয়ে নেয়। যাওয়ার পর মিংজু বলে সে এখানে আসার চাইতে না আসলেই আমি বেশি খুশি হই। এম জিজ্ঞেস করে তার কারণ কি। তার নানু বলে যদি না আসে তার মানে ও ভালো কিছু করছে, শুধুমাত্র টাকার প্রয়োজন হলেই এখানে চলে আসে। পরদিন সে মুইয়ের সাথে দেখা করে কাজের অগ্রগতি সম্পর্কে বলে যে তার নানু তাকে আগের চেয়ে বেশি পছন্দ করছে, তবে আঙ্কেল কিয়াং এবং সোইকে তিনি বেশি ভালোবাসেন। মুই জানায় আগের মতো কাজ চালিয়ে যেতে হবে। যখন দেখবে পরিবারের অন্য কেউ তোমার সুনাম করছে তখন বুঝবে তুমি তার লিস্টের 1 নম্বরে উঠেছো। পরদিন কিয়াং তাদেরকে তার বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছিল। আমরা বুঝতে পারি এর আগে কখনোই সে তার মাকে এই রেসিডেন্সিয়াল এরিয়াতে নেয়নি, এটাই প্রথমবার। এই শুনে এম খুব অবাক হয়। তার মতো তার আঙ্কেলও হয়তো চাইছে তার নানুর বাড়িটা লিখে নিতে। বাড়িতে গেলে দেখা যায় কিয়াং তার মায়ের জন্য নতুন বিছানা এবং টিভি কিনেছে, অর্থাৎ সে চাইছে তার মা যেন তার সাথেই থাকে। এটা বুঝতে পেরে এম বলে এখানে থাকলে ওনার সেবা যত্ন কে করবে, আর ওনার কাস্টমাররা কুঞ্জি খাওয়ার জন্য প্রত্যেক দিন অপেক্ষা করে। এমনকি কেমোথেরাপির হসপিটাল অনেক দূরে, সিরিয়াল পেতে হলে এখান থেকে রাতের বেলা রওনা দিতে হবে, যা মোটেও সম্ভব নয়। এই শুনে তার আঙ্কেল কিছু টাকা দেয় আর বলে এটা নিয়ে চলে যাও, এখানে আর আসতে হবে না। বিষয়টা এম বুঝতে পারে। সে জানিয়ে দেয় তার টাকার প্রতি কোনো লোভ নেই। এরপর কিয়াং তাকে রিকোয়েস্ট করে অন্তত কয়েকদিনের জন্য তার কাছে থাকতে। তার মা থাকতে রাজি হয়। এর কিছুদিন পর তারা ঘুরতে বেরোয়। কিয়াং জানায় তারা যাচ্ছে 100 বছর পুরনো এক ঐতিহ্যবাহী গুনিং দেবতার মন্দিরে, যেখানে মনের উইশগুলো চিরকুটে লিখে আসলে এবং প্রার্থনা করলে তার মা সুস্থ হয়ে যাবে। তবে দেখা যায় কিয়াং তার মাকে সাহায্য করে না, তাকে সাহায্য করছে এম দেখে সেই ছোট্ট জুতোগুলো পরে তার পায়ে ক্ষত হয়ে গিয়েছে। এরপর কিয়াং এবং তার ফ্যামিলি চিরকুট লিখে জমা দেয়। আর এদিকে মেংজু বিশাল এক চিরকুট লেখাছে এমকে দিয়ে। তার উইশটা হচ্ছে সে যেন দ্রুত সুস্থ হয়ে যায়, পরিবারের সবাই যেন সুস্থ এবং সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে, এবং তার নাতি এমের একটা ভালো চাকরি যাতে হয়ে যায়। লেখা শেষে চিরকুট জমা দিতে এসে দেখতে পায় কিয়াংয়ের চিরকুটে লেখা ছিল তার স্ত্রী এবং মেয়ে যেন সুস্থ থাকে, এবং কিয়াংয়ের স্ত্রী লিখেছে সে যেন অনেক সম্পদের মালিক হতে পারে। এম বলে তারা তোমার সুস্থতা কামনা করেনি, তারা শুধু চায় তোমার সম্পত্তি ভোগ করতে। এই শুনে মিংজু প্রচণ্ড মন খারাপ হলেও নিজেকে সামলে নেয় আর বলে কিয়াং ঠিকই লিখেছে, সবাই নিজের পরিবারকে নিয়ে ভাবে। এম সামনে এগিয়ে গেলেও সে ঠায় দাঁড়িয়েছিল, নিজেকে খুব নিঃস্ব মনে হচ্ছিল তার। এরপর বাড়ি ফেরার সময় কিয়াং বলে আগামী মাসে তারা আরেক জায়গায় ঘুরতে যাবে। তারা দুজন যেন চলে আসে। মিংজু মাথা নেড়ে সম্মতি দেয়। মিংজু বাড়ির কাছে চলে আসে। জুতোর ঘষায় পা ব্যথা হচ্ছে, তাই এম তাকে জুতোর দোকানে নিয়ে আসে। বহুদিন পর নিজের পায়ের সাইজের জুতো পরে সে খুশি হয়। এরপর এম তার নানুর ফোনে স্ন্যাপচ্যাট ফিল্টারের মতো অ্যাপ ইনস্টল করে দেয়। মিংজু লক্ষ্য করে তার কেমোথেরাপির ফলে চুলগুলো উঠে যাচ্ছে। সে এমকে কুঞ্জি রান্না করতে শেখায়, বলে চাকরি না পেলে তুমি আমার দোকানে কুঞ্জি বিক্রি করতে পারবে। এম বলে প্রতিদিন সকাল 5টায় উঠতে তার ইচ্ছে নেই। এরপর তারা দুজনে একসাথে কাঠ খেলে। মিংজু বলে তার ছেলেমেয়েরা যখন ছোট ছিল সবাই একসাথে কাঠ খেলতো, কিন্তু বড় হওয়ার পর সবাই আলাদা হয়ে গেছে, যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। উৎসব অনুষ্ঠানেও তারা বাড়িতে আসতো না, অনেক রকমের খাবার নিয়ে বসে থাকতো সে, তারপর ফ্রিজে রেখে একাই খেত সব। দীর্ঘদিন ধরে বাসি খাবার খাওয়ার জন্য তার লিভার ক্যান্সার হয়েছে। পুরো জীবনটাই সে একাই কাটিয়েছে। এখন এমকে পাশে পেয়ে ভালো লাগছে তার। এম প্রতিজ্ঞা করে এখন থেকে নানুর সাথেই থাকবে। এরপর দিন ছিল রবিবার। আজকে তার ছেলেমেয়েরা আসবে, কিন্তু এম জানায় সবাই ফোন করে জানিয়ে দিয়েছে আজকে কেউ আসবে না। তখন মেঞ্জু বলে খাবারগুলো ক্যাবিনেটে রাখার জন্য। এম কয়েকটা জার বের করে খাবারগুলো রাখতে যায়, কিন্তু জারের মধ্যে তার 2 লাখ টাকা নেই। প্রথমে এমকে সন্দেহ করে, কিন্তু সিসি ক্যামেরায় ধরা পড়ে আসল চোর মেংজুর ছোট ছেলে সোয়ে। এরপর এম চলে আসে সেই বিল্ডিংয়ে যেখানে এম এর মামা থাকে। এম বলে আপনার মা 10 টাকা করে কুঞ্জি বিক্রি করে 2 লাখ টাকা জমিয়েছে, আর আপনি সেই টাকা চুরি করেছেন। তার আঙ্কেল জানায় টাকা দিয়ে সে ঋণ পরিশোধ করেছে, আরও 50,000 টাকা লাগবে। পরদিন এম তার সিলভার কয়েনগুলো সোয়েকে দিয়ে দেয় আর বলে
আপনি বাড়িতে যান এটা আপনার মা পছন্দ করে না, কারণ সে জানে আপনার টাকার প্রয়োজন হলেই শুধু আপনি বাড়িতে যান। তাই আপনি বাড়িতে না গেলেই আপনার মা বেশি খুশি থাকবে। তারপর এম বাড়িতে ফিরে তার নানুকে জানায় আঙ্কেলকে খুঁজে পায়নি। তখন এক লোক এসে জিজ্ঞেস করে যে এম নামের একজন বাড়ি বিক্রি করতে চায়। মিংজু তাকে না করে দেয়। মিংজু এমকে কিছু বুঝতে দেয় না। সে চায় না আবার একা হয়ে যেতে। সে এমকে শার্ট পরিয়ে দেয়, যেটা সে এমের জন্য বানিয়ে রেখেছিল। তার নানু তাকে বলে, তুমি ছোটবেলায় অনেক ভালো স্টুডেন্ট ছিলে। চায়না থেকে বাংলাদেশে একের পর এক পণ্য আমদানি করছি আমরা। আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। যোগাযোগ করুন চায়না বাংলা লজিস্টিক্স। আবার লেখাপড়া শুরু করলে ভালো চাকরি করতে পারবে। এই বলে গাছ থেকে ডালিম এনে নিজ হাতে কেটে এমকে খেতে দেয়। মেংজু বলে, কালকে আমরা দোকানে যাব না, আমরা এক বাড়িতে যাব। পরদিন তারা সেই বাড়িতে চলে আসে। এটা ছিল মেংজুর ভাইয়ের বাড়ি। মেংজু বলে, বাবা মা সমস্ত সম্পত্তি তোমাকে লিখে দিয়েছিল। আমি কোনো প্রতিবাদ করিনি বা কখনো ভাগ চাইতে আসিনি। মিংজু ভাইকে বলে, আমার ক্যান্সার ধরা পড়েছে। স্বামীর সমাধি স্থানের পাশে জায়গা কিনতে 10 লাখ টাকার প্রয়োজন, কিন্তু ভাই টাকা দিতে পারবে না বলে সরাসরি মানা করে দেয়। এম বলে, মন খারাপের কিছু নেই, কম দামে অন্য এক জায়গা কিনে ফেলতে। মেংজু বলে, আমি তোমার নানার পাশে সমাহিত হতে চাই, আর আমার কবরের যত্ন সহকারে ফুল ছড়াবে। গুরুজনেরা বলেছে, যদি দেখো ফুলগুলো মৃদু বাতাসে উড়ে যায় তাহলে ভেবে নেবে তার আত্মা শান্তিতে আছে। এর কিছুদিন পরে ডক্টর জিয়াকে জানায় তার মাকে আর কেমোথেরাপি দিতে হবে না, তার মা হয়তো আর কিছুদিন বাঁচবে। এম তার নানুকে মিথ্যে বলে যে তোমার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মিংজু বলে, ডাক্তার যেদিন আমার বেস্ট ফ্রেন্ডকে একথা বলে তার কিছুদিন পরে তার বেস্ট ফ্রেন্ড মারা যায়। একদিন রাতে মেংজু অসুস্থ হলে এম হাসপাতালে নিয়ে যায়। জিয়া এবং সোয়ে আসে। কিয়াং আসে সকালে এবং সে এসেই তার বোনকে ডেকে নিয়ে যায়। তার মায়ের বাড়ির কাগজপত্র নিয়ে জিজ্ঞেস করে। জিয়া বলে, তোমার লজ্জা থাকা উচিত, মা এখনো মরে যায়নি আর এখনই তার বাড়িটা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। সে সোয়ের হাতে একটা কাগজ দেয়, জানায় তার মা বাড়িটা সোয়ের নামে লিখে দিয়েছে। এটা শুনে এম হতাশ হয়ে যায়। পরদিন তার নানুকে রিলিজ করে দেওয়া হয়। মা বলে, তুমি তোমার নানুকে নিয়ে সামনে যাও, আমি বিল পেমেন্ট করে আসছি। তখন এম জিজ্ঞেস করে, এত সেবা যত্ন করে আমি কেন তোমার পছন্দের তালিকায় 1 নম্বর হতে পারিনি? এত টাকা চুরি করে আঙ্কেল সোয়ে কিভাবে 1 নম্বর হয়ে গেল? এই বলে সে তখন রাগ দেখিয়ে চলে যায়। অর্থাৎ শেষ সময় মেংজু আবার একা হয়ে গেল। এরপর থেকে এম বাড়িতে থাকে, আর ওইদিকে তার নানু সারাদিন টিভি দেখে, গাছে পানি দেয়, মোবাইল দেখে এবং ঘরের সামনে বসে ছেলে মেয়েদের আসার অপেক্ষায় সময় কাটায়। এম মোবাইল ফোনের মাধ্যমে সিসিটিভিতে দেখে তার নানু বাহিরে তাদের অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। এরপর ঘরের সমস্ত জিনিসপত্র প্যাকিং করতে দেখে, অর্থাৎ আঙ্কেল সোয়ে বাড়িটা বিক্রি করে দিয়েছে। মিংজু এখন এক নার্সিং হোমে থাকে। একদিন এম আসে নানুকে দেখতে। সোয়ে তাকে পাওনা টাকাগুলো ফিরিয়ে দিতে চায়, কিন্তু সে টাকাগুলো ফিরিয়ে দেয় এবং চলে আসে। নানুর পাশে বসে নিচের বোতামটা খুলে দেয়, বলে বুড়ো বয়সে মডেল হতে চায়। এম বলে, আমার বাড়িতে চলো, আমি এখন কুঞ্জি রান্না করতে পারি। তার নানু তার প্রতি এত ভালোবাসা দেখে খুশিতে কান্না করে দেয়। সেটা দেখে এমও ইমোশনাল হয়ে পড়ে। দেখা যায় এম তার ঘরের সামনে একটি ডালিম গাছ লাগিয়েছে। অপরদিকে মিংজু জিয়ার ফ্রিজে পুরনো বাসি খাবার দেখে বলে, এটা খেয়ে আমার মতো ক্যান্সার বাঁধিও না, তাহলে এম একা হয়ে যাবে। আমি চাই না এম আমার মতো একা হয়ে যাক। সে আমার খুব আদরের, আমার পছন্দের লিস্টের সবচেয়ে উপরের। পাশে দাঁড়িয়ে এম শুনতে পায় এবং এমন অকৃত্রিম ভালোবাসার কাছে বাড়িটা নগণ্য মনে হয়। একদিন কিয়াং তার পরিবার নিয়ে আসে, কিন্তু সে গাড়ি থেকে বের হয় না। সে তার মায়ের ওপর অভিমান করে আছে বাড়িটা সোয়ের নামে লিখে দেওয়ার জন্য। এম বলে, নানু আমাকে বলেছে সে বহু বছর আগে গুনিং দেবতার কাছে প্রমিস করেছিল। চায়না থেকে বাংলাদেশে একের পর এক পণ্য আমদানি করছি আমরা। আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
আপনাদের পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। যোগাযোগ করুন চায়না বাংলা লজিস্টিক্স। যে সে গরুর মাংস কখনোই খাবে না, কারণ আপনি গরুর মাংস খেয়ে ছোটবেলায় অসুস্থ হয়ে পড়েছিলেন। সে আপনার সুস্থতার জন্য মানত করেছিল। তারপর থেকে সে আর কখনোই তার পছন্দের গরুর মাংস খায়নি। এই শুনে তার সমস্ত রাগ অভিমান শেষ হয়ে যায়। মায়ের সাথে দেখা করতে চলে আসে। মাকে বলে, তুমি খুব লাকি, এমের মতো একজন মানুষ তোমার সাথে আছে। একদিন রাতে মিংজু খুব অসুস্থ হয়ে পড়ে। এম তার পাশে এসে বসে। মিংজু তার প্রিয় মানুষটার হাত ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরদিন মিংজুর শেষকৃত অনুষ্ঠানে ব্যাংক থেকে এমকে ফোন করে জানায় যে প্রত্যেক মাসে এমের নামে কিছু টাকা ডিপোজিট করা হতো, কিন্তু গত কয়েক মাস ধরে কোনো টাকা জমা হচ্ছে না। এই শুনে এম অবাক হয়, কারণ সে কখনোই ব্যাংক অ্যাকাউন্ট খুলেনি। তাই সে অনুমান করে এবং ঘরে এসে তার নানুর ব্যাগে ডিপোজিট বই দেখতে পায়, যেখানে দেখা যায় তার নামে অনেক টাকা জমা আছে। তার অনুমানই সঠিক হয়। সে ব্যাংকে ফোন করে জানতে পারে গত 20 বছর ধরে তার নানু প্রতি মাসে তার জন্য টাকা ডিপোজিট করছেন, আর বর্তমানে সেই অ্যাকাউন্টে প্রায় 10 লক্ষ টাকা জমা হয়েছে। তখন তার ছোটবেলার কথা মনে পড়ে, যখন সে নানুর সাথে স্কুলে যাচ্ছিল এবং বলেছিল বড় হয়ে 10 লক্ষ টাকা জমাবো, সেই টাকা দিয়ে একটা নতুন বাড়ি কিনবো এবং তোমার বাড়িতে আর থাকবো না, তোমার বাড়িটা অনেক পুরনো। ছোট্ট এম এর সেই স্বপ্নটা পূরণ করতে তার নানু সেই টাকা জমিয়ে রেখেছে। এরপর তারা মিংজুর সমাধিতে রওনা হয়। এম বলে, নানু, আমরা তোমার নতুন বাড়ির দিকে যাচ্ছি। মিংজুর দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় বলে, আমরা এখানে প্রত্যেক দিন সকালে কুঞ্জি বিক্রি করতাম, আর এখন পুরনো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, যেখানে তোমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছিল ছোট জুতা পরার কারণে। সে বলে, এখন আমরা তোমার নতুন বাড়িতে চলে এসেছি, যেটা কিনতে আমার খরচ হয়েছে 10 লক্ষ টাকা, আর তুমি হবে আমার নতুন বাড়ির একমাত্র মালিক। অর্থাৎ সে তার নানুর জমানো টাকা দিয়ে তার নানার পাশে সমাধি স্থানটা কিনে নিয়েছে। ফুল দেওয়ার সময় মৃদু বাতাসে ফুলগুলো উড়ে যায়। যেদিন সবাই উইশগুলো চিরকুটে জমা দিয়েছিল, সেদিন এমও একটা চিরকুট লিখেছিল। তাতে লেখা ছিল, আমার উইশ হলো নানুর সমস্ত ইচ্ছাগুলো পূরণ হোক। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটা দেখতে দেখতে আমি নিজেও ইমোশনাল হয়ে পড়েছিলাম। আল্লাহ হাফেজ। চায়না থেকে বাংলাদেশে একের পর এক পণ্য আমদানি করছি আমরা। আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। যোগাযোগ করুন চায়না বাংলা লজিস্টিক্স।